প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচক হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান। আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। ডক্টর জাহিদ, আলোচনা হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ উত্তেজনা বা খেলা যাই বলেন না কেন। আসলে পেহেলগ্রামে সন্ত্রাসী ঘটনার পর ভারতীয় জনসমাজে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি যেভাবে যুদ্ধ উত্তেজনা ছড়িয়ে দিয়েছিল, তাতে পাকিস্তানে এক দফা হামলা হবে এটা আমরা ধরেই নিয়েছিলাম। পাকিস্তানিরা সেটা জানত। এই হামলার মাধ্যমে বিজেপি সরকার তাদের জনগণের যে যুদ্ধ ক্ষুধার কিছুটা মেটাল, রাজনৈতিকভাবেও তাদের মুখ রক্ষা হলো। তবে এই হামলা ভারতকে অধিক নিরাপদ করলো কিনা সেই প্রশ্ন থেকেই যাবে। একই সঙ্গে এই যুদ্ধটি কি চলবে না থেমে যাবে? যুদ্ধ অবশ্যই থামবে, বা আমরা এটাকে ঠিক যে অর্থে যুদ্ধ বলবো না, এটা এক ধরনের সামরিক অভিযান, এভাবে আমরা বলতে পারি। এটাকে যুদ্ধ বলা কোনোভাবে ঠিক হবে না। একটা যুদ্ধ হতে হলে যুদ্ধ ঘোষণা করতে হয় রীতিমতো। আমরা যদি খেয়াল করি, ভারত প্রথম দিন যে হামলাটা করেছে, এখন পর্যন্ত ওটাই একমাত্র হামলা ভারতের, যেখানে 6টা স্পটে, 2টো প্রভিন্সের, 3টা পাকিস্তানের অধীনে থাকা যে জম্মু না, এটা কাশ্মীর, আজাদ কাশ্মীর, মুজাফরাবাদের এলাকার আশপাশে করেছে, আর 3টা পাঞ্জাব। এবং ভারত সেই আক্রমণের পর তাদের যে অফিসিয়াল স্টেটমেন্ট, দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এবং ওখানের মধ্যেই ওরা বলে দিয়েছে ওরা আসলে কি করতে চেয়েছে। ওরা যে মুখ রক্ষার ব্যাপার সেটা বোঝা যায়, কারণ ভারত বলছে তাদের স্টেটমেন্টে যে তারা ডেলিবারেটলি প্ল্যান করে কোনো মিলিটারি টার্গেট সিলেক্ট করেন। একটা যুদ্ধ হলে কিন্তু প্রথম অ্যাটাকড হয় মিলিটারি টার্গেট। তাদের ভাষ্য মতে তারা কতগুলো টেরোরিস্টদের থাকার জায়গা, ক্যাম্প, এগুলোকে টার্গেট করেছে। এবং তারা এই হামলাটাকে নন এসকালেটরি বলছে, মানে এটা এমন একটা হামলা তারা চায় যে এটার উত্তেজনা না ছড়িয়ে যাক। সো যে হামলাটার অফিসিয়াল স্টেটমেন্ট এরকম, সেটাকে আপনি যুদ্ধ বলার কোনো কারণ নেই। মানে ঘটনা যেটা হয়েছে, যুদ্ধ শব্দটার একটা বাজার মূল্য আছে এবং আমরা প্রচুর ব্যবহার করছি। এখন খোলাখুলি বলে ফেলা ভালো, মিডিয়া তো একটা ব্যবসা। সো মিডিয়াগুলার, বিশেষ করে ভারতের মিডিয়া, এখন এই যুদ্ধ উত্তেজনায় যে পরিমাণ উস্কে দেওয়ার ক্ষেত্রে তাদেরও তো ব্যবসা আছে। মানুষকে যে পরিমাণ টিভিতে ধরে রাখতে পারছে, বা সোশ্যাল মিডিয়াগুলোর বিজনেস, ওদেরও বিরাট বিজনেস আছে। ফলে যুদ্ধ বলে একটা বিরাট দামামা বাজানোর চেষ্টা হচ্ছে। এটা আদতে কোনো যুদ্ধ না। কার্গিলে যেটা হয়েছে সেটা কিন্তু একটা যুদ্ধ ছিল, সীমিত সীমান্তে একটা যুদ্ধ ছিল। সেই লেভেলেরও কিছু হবে না, কারণ দুই দেশ পরস্পরের সাথে এক ধরনের মুখ রক্ষার প্রশ্ন আছে। এখন কেন মুখ রক্ষা সেটা একটু বলি। ভারত যখন পেহেলগামে যে হামলা হলো, যেখানে বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করা হলো, অভিযোগ মুসলিমদের দিকে দেয়া হলো, এটা দুই রকম ইন্টারপ্রিটেশনই আছে। এটা পাকিস্তান থেকে এসে কেউ করতে পারে, কাগজে কলমে বলছি। আবার কাশ্মীরে ভারত ওভার দ্য ইয়ার্স যা করছে, তাতে কাশ্মীরে এই ধরনের মানুষ তৈরি হওয়া সম্ভব যারা এইরকম ঘৃণা তার মধ্যে পড়বে। এর দায় কিন্তু ওই নাগরিকের না, ওই দায় ভারতের। আবার আরেকটা তত্ত্ব আছে যে ভারত নিজেই ফলস ফ্ল্যাগ অপারেশন করা, এটাও করেছে। এটার সবচেয়ে বড় করে উঠেছে যে এত বেশি পর্যটক যেখানে রয়েছে সেখানে কোনো নিরাপত্তা নেই, তাদের কোনো রকম কোনো অ্যাডভান্স কোনো রকম কোনো গোয়েন্দা তথ্য নাই, কোনো পাহারা ছিল না, অদ্ভুত। সুতরাং ওটাও খুবই হালে পানি পায়। কিন্তু ভারত তো দায়ী করেছে পাকিস্তানকে। তারা দুটো জিনিস বলেছে, একটা হলো এখানে যারা হামলা করেছে 3 জনের 2 জন নাকি পাকিস্তান থেকে এসছে, এবং তারা পাকিস্তানের মিলিটারি চিফকে কিন্তু অ্যাকিউজ করেছে। পাকিস্তানের মিলিটারি চিফ তার 7 দিন আগে, পেহেলগাম হামলা 7 দিন আগে একটা বক্তৃতায় দুটো কথা বলেছেন, যে কাশ্মীর পাকিস্তানের জগুলার ভেইন, মানে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। সুতরাং পাকিস্তান, মানে দুই পক্ষই তো দুই পক্ষের কাশ্মীরকে নিজের বলে দাবি করে। এবং খুব ইন্টারেস্টিংলি, পাকিস্তানের কাশ্মীরকে ভারত পাকিস্তান অকুপাইড কাশ্মীর বলে, আর ভারতের যে জম্মু কাশ্মীর পাকিস্তান বলে হচ্ছে ইলিগালি অকুপাইড কাশ্মীর, মানে দুজনকে স্বীকৃতি দেয় না। নাম্বার 2, উনি হিন্দু মুসলিম নিয়ে কিছু মন্তব্য করেছিলেন, যে দেশভাগের সময় যে দুটো একেবারেই ভিন্ন সত্তা, তাদের মধ্যে ভিন্নতা আছে, তাদের এক হওয়া সম্ভব না, এই ধরনের। এবং এই হামলাকে ওরা সরাসরি সেনা প্রধানের সাথে যুক্ত করছে। তো এটা যখন করছেন, আপনাকে তো এখন এরপরে একটা সামরিক হামলা ছাড়া মুখ রক্ষা হবে না। যেটা আপনি বলছিলেন যে পেহেলগামে সন্ত্রাসী ঘটনার পর ভারত যথারীতি পাকিস্তানকে দায়ী করে, কিন্তু পাকিস্তান বারবার বলছিল যে এই হামলার সঙ্গে তারা জড়িত নয়। এবং তারা এই বিষয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি করেছে। ভারতকে বলেছে, লক্ষ্য করেছেন যে ঘটনার 2 সপ্তাহ পরও ভারত কিন্তু এই হামলার বিশ্বাসযোগ্য তদন্ত পরবর্তী সাক্ষ্য প্রমাণ তুলে ধরতে পারে। একদম সেই কারণেই 15 দিন চেষ্টার পরেও
তারা পাকিস্তানকে দোষারোপের যে প্রচারণা চালাচ্ছিল, হুম, আন্তর্জাতিক অঙ্গন কিন্তু সেটি গ্রহণ গ্রহণ করে। করেনি। এ কারণে বলা হচ্ছে যে পাকিস্তানে ভারতের 6 মের প্রতিশোধমূলক হামলা আগ্রাসন হিসাবে চিহ্নিত হওয়ার বাস্তব কারণ রয়েছে। জি, এবং আপনি জানেন এই হামলাকে শেম বা লজ্জাজনক বলেছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প। এখন মানে আন্তর্জাতিক সমর্থনটা কিন্তু না, নেই। হবে না, কিন্তু ওই যে বললাম, ভারত তো এখন মানে মোদির রাজনীতিটা আমাদের বুঝতে হবে। সে পাকিস্তানকে দায়ী করছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি বিজেপি একেবারে আপাদমস্তক একটা ফ্যাসিস্ট দল। তাদের যে মাদার অর্গানাইজেশন আরএসএস তো ঘোষিতভাবেই ফ্যাসিস্ট দল। ইটালিতে মুসোলিনি আসার পর তারা ঘোষণা দিয়ে আসলে তাদের এই সংগঠন তৈরি করেছে। ফলে ফ্যাসিস্টদের কি কি লাগে আমরা যদি খেয়াল করি, প্রত্যেকটা জিনিস তিনি অ্যাস্টাবলিশ করতে চেয়েছেন, এবং আমাদের এটা মানতে হবে ভারতের রাজনীতিতে কিন্তু বিজেপি বিরাট মাইলেজ অর্জন করে ফেলেছে। আচ্ছা, ফ্যাসিস্টের কি লাগে? ফ্যাসিস্টের একটা ন্যারেটিভ লাগে, শ্রেষ্ঠত্বের ন্যারেটিভ। তার হিন্দুত্ববাদ আছে, এই ন্যারেটিভ, তুমি শ্রেষ্ঠ। একটা থ্রেট লাগে, হিটলার তার থ্রেট দেখাতো, কমিউনিস্টরা থ্রেট, ইহুদিরা থ্রেট, একটা শত্রু বানিয়ে রাখতে পারে। সো ওর শত্রু মুসলিম, এবং এখন একটা মুসলিম প্রধান দেশ পাকিস্তান, অনেক ক্ষেত্রে দেখবেন বাংলাদেশকেও শত্রু হিসাবে তারা চিহ্নিত করছে। অ্যান্ড ফাইনালি যেটা লাগে সেটা হচ্ছে ইয়াস, এই সব শত্রু, এই সব কিছু থেকে রক্ষা করার জন্য একজন বিরাট শক্তিশালী নেতা আছেন। এভাবেই হিটলার মুসোলিনিরা সামনে আসে, মোদিও সেভাবে এসে হাজির হয়েছেন। উনি পারেন নিজে, ওনার প্রথম দিকের একটা ক্যাম্পেইনের একটা উক্তি খুব আলোচিত, ওনার 56 ইঞ্চি বুকের ছাতি গল্প উনি করতেন। এই যে পেহেলগামে যে হামলা হলো, হত্যাকারীরা বেছে বেছে জিজ্ঞেস করে করে হিন্দুদেরকে হত্যা করেছে, এই ন্যারেটিভ তার অভ্যন্তরীণ রাজনীতির জন্য কিন্তু বিষয়টি সত্য নয়, একেবারে না। মুসলমানও মারা গেছে এবং কিন্তু পশ্চিমবঙ্গের একজন মারা গেছে। তো ওরা এই ন্যারেটিভটা ছড়িয়ে দিচ্ছে, তার রাজনীতিতে দুর্দান্ত কাজে লাগবে। এবং এই হামলা সে চায় নাই যে অনেক ক্ষতি পাকিস্তানে করবে, চাইলে তো ক্ষতি করতে পারতো, পাকিস্তানও পাল্টা পারতো। এবং দুটা দেশ যখন তাদের দুজনের নিউক্লিয়ার ওয়েপন আছে, এদিকে আমার একটু বলা দরকার, পাকিস্তানেরও একটা বিরাট গেইনিং আছে, পাকিস্তানের রুলিং এলিট, সাধারণ মানুষ সব সময় দুদেশেরই। হ্যাঁ, খেয়াল করুন, পাকিস্তানের হিসাব মতে 26 জন মানুষ মারা গেছে, ভারত বলছে 70 জন, কিন্তু লাভ কাদের হলো? পাকিস্তানের সরকার টার্মোয়েলের মধ্যে দিয়ে যাচ্ছে, বিশেষ করে মিলিটারি। বালুচিস্তানের রিসেন্টলি মিলিটারি কিন্তু খুবই চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং অনেক সমালোচিত হয়েছে রাজনৈতিকভাবে। হ্যাঁ, কিন্তু এখন যখন আপনি এই ঘটনাটা ঘটাতে পারলেন, আমি নিউ ইয়র্ক টাইমসের একটা চমৎকার রিপোর্টের কথা মনে পড়ছে, যে এই জেনারেল কিন্তু খুব বেশি সামনে আসতেন না, আসিম মুনির, উনি কিন্তু অনেকটা সারফেস হলেন। এবং একটা খুব ইন্টারেস্টিং ঘটনা, আমি প্রায় বলি কথাটা, দুটো দেশের যদি যুদ্ধ পরিস্থিতি হয়, আমরা প্রায় করে কি কতগুলো কোলাজ বানাই, দুই দেশের সরকার প্রধান, কিন্তু এদের এক্ষেত্রে কোলাজ কি হচ্ছে খেয়াল করেছেন? মোদির বিরুদ্ধে আসিম মুনির, মানে ওখানে কিন্তু শাহবাজ শরীফ নেই। সো উনিও তার যে ইমেজ বা তাদের যে সলিডারিটি, সেটাও, কারণ এটা যখন উস্কে দেওয়া যায় দুই পক্ষ থেকেই, তখন খুব চমৎকারভাবে দুই পক্ষেরই শাসক গোষ্ঠীর লাভ হয়, এবং তারা তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে তারা খুব বেশি এটা বাড়তে দেবে না। একটু যোগ করে রাখা ভালো, দুই পক্ষে যা যা হয়েছে, ভারত যে ক্ষয়ক্ষতি করেছে, পাকিস্তান ভারতের যে ক্ষয়ক্ষতির দাবি করছে, যে 5টা ফাইটার জেট তারা ডাউন করেছে, এর মধ্যে 3টা রাফাল, একটা SU-30, একটা MiG-29, এগুলো যদি সত্য হয়, তারা ভারতের এয়ার স্পেসে এটা করেছে। এর মধ্যে 3টা যে ভারতে ডাউন হয়েছে, এটা রয়টার্স ভারতীয় সূত্রের রিপোর্ট দিয়ে বলেছে এবং ভারতীয় কর্মকর্তারা স্বীকার করেছেন। আর একটা রাফাল যে অন্তত ধ্বংস হয়েছে, এটা রাফাল নিজে স্বীকার করেছে, CNN-এ আমি রিপোর্ট দেখলাম। এটাও যদি হয়, এটা কিন্তু যথেষ্ট অর্জন, বিরাট ব্যাপার। ভারতের এয়ার স্পেসে তারা অ্যাটাক করে দেখে ডাউন করেছে। কিন্তু পাকিস্তানের যে নিরাপত্তা কাউন্সিল আছে, তারা তাদের সেনাবাহিনীকে আবার দায়িত্ব দিয়েছে, তার মানে পাকিস্তান হয়তো একটা নিজস্ব হামলা করবে। এখন এটার কেমন হবে সেটার পরিপ্রেক্ষিতে এখানে একটা ঝুঁকি তৈরি হয় কি, ধরুন ভারত প্রথম হামলা করলো, পাকিস্তান যা যা করলো সে ডিফেন্সিভ কারণে করেছে, এবং পাকিস্তান যথেষ্ট মনে যদি না করে থাকে, বিশেষ করে যখন মানুষ মারা গেল এতজন, পাকিস্তান যদি পরবর্তী হামলা করে, এখন ভারত যদি মনে করে তার প্রথম হামলা পাকিস্তানের এই দুইটার সমান হয় নাই, ভারত কিন্তু একটা পাল্টা হামলা করতে পারে। এভাবে 2-3 রাউন্ড হয়তো হতে পারে, কিন্তু একটা সময় এটা থেমে যাবে। আপনি বলছিলেন যে ভারতের যে রাজনীতি, জি, উগ্র হিন্দুত্ববাদী একচেটে একটা প্রভাব বলে তৈরি করেছে, মোদিকে হিটলার এবং মুসলিমের মতো একটা বড় জায়গায় নেওয়ার চেষ্টা করেছে। এখন বলা হচ্ছে যে ভারত পাকিস্তানের যে যুদ্ধ উন্মাদনা, এতে ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের প্রভাব বলয়কে নতুন উচ্চতায় নিয়ে যায়। নিশ্চয়ই ভারত এমন এক সময় হামলাটা চালালো যখন নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কিন্তু কমতির দিকে। এবং আপনি জানেন যে ওয়াকফ আইন নিয়ে সংখ্যালঘু মুসলিমরা সংক্ষুব্ধ, দেশের বিভিন্ন স্থানে মুসলিমদের সম্পদ দখল করে ফেলা হচ্ছে, চলছে নিষ্ঠুর নিপীড়ন। শুধু মুসলমান নয়, দলিত এবং খ্রিস্টান সম্প্রদায়ও সবাই এই অত্যাচারের শিকার হচ্ছে।
বলা হচ্ছে যে যুদ্ধের মাধ্যমে ভারত এই অভ্যন্তরীণ সমস্যা গুলি দিতে পেরেছে। আমরা দেখছি যে ভারত জুড়ে সেকুলার শক্তিকে দেশ থেকে বের করে দেওয়ার কথা বারবার দাবি জানাচ্ছে এই উগ্র হিন্দুত্ববাদীরা। এবং সবচেয়ে অবাক কাণ্ড যে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস নিজে থেকেই পাকিস্তানে হামলায় মোদী সরকারকে আগে থেকে সমর্থন দিয়ে দিয়েছে। এবং আমরা দেখলাম যে কংগ্রেস সহ আঞ্চলিক সব রাজনৈতিক দল ইতিমধ্যে হামলার জন্য মোদী সরকারকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে। রাজনীতিতে টিকে থাকার জন্য তাদের যে এই করুণ প্রচেষ্টা, শেষ বিচারে বিজেপি এবং আরএসএস পরিবারের শ্রেষ্ঠত্ববাদী রাজনীতিকে শক্তি যোগাবে প্রবলভাবে। একজন আন্তর্জাতিক বিশ্লেষক বলছেন যে এই মুহূর্তে ভারত জুড়ে বিজেপি আরএসএস ইতিহাসে প্রথমবারের মতো মতাদর্শিকভাবে সম্পূর্ণ চ্যালেঞ্জহীন অবস্থায় রয়েছে। যুদ্ধ উত্তেজনাকে তার রাজনীতির সমর্থক এবং ভারতের জন্য একমাত্র পথ হিসেবে হাজির করতে পেরেছে। কি বলবেন? ধরুন আমরা এখন ভারতে কংগ্রেসের কথা যদি বলি, ডিজাস্টারটা কোন জায়গায়? এমনভাবে প্রেক্ষাপট তৈরি করা হয়েছে, এবং প্রেক্ষাপটটা কিন্তু হঠাৎ করে তৈরি হয়নি। মানে ওই যে আবার যদি বলি ফ্যাসিজম কি, ফ্যাসিজম হচ্ছে আলট্রা বা ম্যালিগন্যান্ট পর্যায়ের ন্যাশনালিজম। ওরা দীর্ঘদিন থেকে কিন্তু এটা চাষ করছে তাদের মাটিতে, করতে করতে এমন একটা জায়গায় এখন নিয়ে এসছে। এখন যখন একটা দেশ আরেকটা দেশকে শত্রু জ্ঞান করে আক্রমণ করছে, সেই মারাত্মক রকম মানে অতি জাতীয়তাবাদ, ম্যালিগন্যান্ট আমি বলবো, জাতীয়তাবাদ মাথাচাড়া দিয়েছে। এখন অন্য রাজনৈতিক দলগুলোর জন্য বিরাট চ্যালেঞ্জ তৈরি হয়েছে। আপনি যদি এর বিরুদ্ধে দাঁড়াতে যান, আপনি বিপদে পড়ে যাবেন, যে আপনি তো দেশের শত্রু, আপনি রাষ্ট্রদ্রোহী, আপনার রাষ্ট্র বিপদে, আপনার রাষ্ট্র যুদ্ধে জড়াচ্ছে আরেকটা দেশের সাথে। এটা বলা যেত না কিনা সেটা ডিফারেন্ট আলোচনা, কিন্তু কংগ্রেস মনে করেছে তার জন্য, বা অন্যান্য বিরোধী দল মনে করেছে তার জন্য এটা সমস্যা তৈরি করবে। কিন্তু বিপদটা যেটা, এই যে কথাটা আপনি বলছিলেন, লিড তো করছে বিজেপি, তো আসলে আপনি তো এটার ইমাম হলেন না, আপনি ওর পেছনে গিয়ে দাঁড়ালেন। তাহলে অনুসারী হলেন, তার মানে কি দাঁড়ালো? আপনি আসলে তাকে শক্তিশালী করলেন, আপনি পিছিয়ে রইলেন, আপনি আগাতে পারলেন না। অথচ এই আলাপগুলো কিন্তু বিরোধীরা প্রশ্ন তাদের জায়গা থেকে তুললে ভালো করতো। মানে এরা এটা করার মাধ্যমে মনে করছে যে তারা তাদের যে ভোট ব্যাংক আছে অন্তত ওটাই এনশিওর করতে পারবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি না। রাদার তাদের ভোট ব্যাংকের লোকজন যদি মনে করে যে বিজেপি সঠিক পথে আছে, আমার দল যাকে আমি ভোট দেয়, আমি কর্মীদের কথা বলছি না, কংগ্রেস তাকে সমর্থন করছে, তো আমি বিজেপিতে কেন যাব না? একটা ফান আছে না যে আপনি ডিপার্টমেন্ট স্টোর থেকেই কিনবেন যদি কোনো কিছু আপনি কিনতেই চান। আপনি ধরুন হিন্দুত্ববাদ, একসময় কংগ্রেস মাইল্ড হিন্দুত্ববাদী আচরণ করছিল, তখন এই কথা বলছে যে হিন্দুত্ববাদ কিনলে তোমার কাছ থেকে কিনবে কেন মানুষ? হিন্দুত্ববাদ কিনবে বিজেপির কাছ থেকে, ডিপার্টমেন্ট স্টোর থেকে কিনবে, পাড়ার মুদির দোকান থেকে কিনবে না। একদম তাই। তো কংগ্রেসও আমি মনে করি একটা ঐতিহাসিক ভুল করছে। তার এই প্রত্যেকটা স্টেপে তার প্রশ্ন করা দরকার ছিল এগুলো ক্রেডিবিলিটি নিয়ে। এই অল্টারনেটিভ আওয়াজটা থাকলে ভালো হতো। কিন্তু বিজেপি সাকসেসফুলি, এবং শুধুমাত্র তার দলের ক্যাম্পেইন না, দীর্ঘদিনের চেষ্টার ফসল কিন্তু এটা। বিজেপি কিন্তু খুব টাফ একটা ঘটনা, টাফ একটা শক্তি এই কারণে 100 বছর হচ্ছে তো এর আরএসএস এর, মানে একটা সামাজিক সংগঠন 100 বছর সমাজে কাজ করে এই র্যাডিক্যালাইজেশন তৈরি করেছে। মিডিয়াগুলো যেভাবে, মানে আপনি খেয়াল করবেন যা হয়েছে এটাও যথেষ্ট না, একটা ফুল ব্লোন যুদ্ধ লাগিয়ে দিতে হবে এই ক্যাম্পেইন আছে। ফলে মানুষজন কিন্তু এটা ট্র্যাপে পড়ছে। এবং যেটা হয়, যেই দেশের মানুষজনের আসলে যথেষ্ট মানে বেসিক নিডসের অভাব থাকে, তারা এগুলো দিয়ে স্যাটিসফাইড হওয়ার চেষ্টা করে। ফলে কংগ্রেসের জন্য এক অর্থে চ্যালেঞ্জও, কারণ মিডিয়া সহ সোশ্যাল মিডিয়া তো বটে, মেইন স্ট্রিম মিডিয়াও, আমি ভারতের মিডিয়াতে আলাপ দেখছিলাম তো 15 দিন পর তো অ্যাটাক হলো। মানে প্রতিটা মুহূর্তের অ্যানালিসিস। ধরুন ভারত দেরি করছে কেন সেটা নিয়ে একটা বিরাট টকশো গুরুত্বপূর্ণ টিভি চ্যানেলে, সেটা দিয়ে পাকিস্তানকে কিভাবে নার্ভাস করে দেয়া হচ্ছে, বিরাট আলোচনা। মানে এই যে চলছে। আবার কেউ বলছে না দেরি করে এটা হয়ে গেল না, এটা আরও অনেক দ্রুতই এটা অ্যাটাক করে ফেলা দরকার ছিল। ফলে পুরো সোসাইটিতে এই জিনিসটা ছড়িয়ে গেছে এবং বিজেপি খুবই সাকসেসফুলি কাজটা করতে পেরেছে। এবং আমি আসলেও মনে করি আপনি যেটা পড়লেন, যে অংশটা বললেন, সেই অংশটা থেকে আমি একমত যে পাল্টা ন্যারেটিভগুলো আসলে এখন প্রায় হাওয়া মিলে গেছে, এখন ক্ষীণ হয়ে দাঁড়িয়েছে। এবং অরুন্ধতী রায়েরা যে কথা বলছেন, কোনো মিডিয়া প্রচারই করছে না। কিন্তু যদি কোনো বড় রাজনৈতিক দল এটার বিরুদ্ধে দাঁড়াতো, তাদের কিন্তু সেই সুযোগ ছিল। তারা কিন্তু এই প্রশ্নটা উঠাতে পারতো ডক্টর জাহিদ। সেটি হলো যে, যেটা আমরা শুরুতে বলছিলাম, যে পেহেলগামে এত বেশি পর্যটক যখন উপস্থিত, সেখানে কোনো নিরাপত্তা নেই। তারা যখন আক্রান্ত হলেন, আক্রান্তের কিন্তু ঘণ্টাখানেক পরে তারা সেখানে হাজির হয়েছে। এবং তাদের খুব কাছাকাছি ক্যাম্প ছিল এবং কাউকে ধরা যায় নাই।
অনেকগুলো আছে, শুধু লেটের প্রশ্নও না। আপনি যদি এই প্রশ্নটি উঠানোর মতো সাহস এবং এই বিরোধী যুদ্ধটাকে দলরা দেখাতে পারে হ্যাঁ, এবং এই অ্যাটাকটাকে আপনি যে মুহূর্তে এন্ডোর্স করছেন, আমি একজন মানুষকে মানে বিরোধী হলে আমি একজন মানুষকে মোটামুটি আলাদাভাবে ফলো করি, এটা হচ্ছে শশী থারুরকে। মানে উনি কংগ্রেস নেতা, কিন্তু ওনার মধ্যে ঠিক টিপিক্যাল রাজনীতিবিদরা যা করেন তা না। এমনকি বাংলাদেশ ইস্যুতে উনি অনেক টাফ কথাবার্তা বলেছেন মোদির বিরুদ্ধে। মানে ধরুন শেখ হাসিনা কথা বলে, এটা যে খুবই খারাপ সিদ্ধান্ত, এইসব কিন্তু উনি বলছেন। শশী থারুরকে দেখলাম মুহূর্তের মধ্যেই এটার পাশে দাঁড়িয়ে গেলেন। প্রত্যেকে মনে করলেন এখানে যদি না দাঁড়াই, এখন ঘটনা কি, রাজনীতিবিদদের মানে ওনারা তো পাবলিক ইন্টেলেকচুয়াল না, ওনাদের ভোটের চিন্তা করতে হয়, ঠিক আছে, কিন্তু আমাদের আর্গুমেন্টটা কি? আমাদের আর্গুমেন্টটা হচ্ছে এটা করেও কি আপনি আসলে ভোট এনশিওর করতে পারবেন? আমার মনে হয় না। মাইনাস হচ্ছে মানে ওনারা মনে করছেন এটা করার মাধ্যমে আমি আমার ভোট ব্যাংক ধরে রাখতে পারবো, কিন্তু আপনার ভোট ব্যাংক যদি দেখে আপনি আসলে বিজেপির ফলোয়ার হচ্ছেন, বিজেপির পেছনে পেছনে হাঁটছেন, তো বিজেপির সমস্যা কি করলো, আমি বিজেপিতেই যাই, এই প্রবণতা হবে এবং একটা ডিজাস্টার হতে পারে। আমি গত লোকসভা নির্বাচনে তো ভালো ফলাফল করেনি, এবং সামনে অনেকগুলো বিধানসভা নির্বাচন আছে, আমরা দেখব যে দুর্দান্ত ফলাফল, এবং আমাদের কাছেও আছে আগামী বছরই এপ্রিল মের মধ্যে পশ্চিমবঙ্গে নির্বাচন আছে। খুব ভালোভাবে তারা তাদের রাজনীতিতে ফিরে আসবে। তাদের মূল উদ্দেশ্য ছিল ডোমেস্টিক পলিটিক্স, এবং তারা সেটা খুব চমৎকারভাবে এনশিওর করে ফেলেছে এখন পর্যন্ত, তো তাই মনে হয়। এবং ভারতের বিরোধী দলগুলো চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে, তারা বিজেপির রাজনীতিকে আরো শক্তিশালী করছে। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান। আপনি ভারতের গণমাধ্যমের কথা বলছিলেন, জি, তাদের উন্মাদনার কথা বলছিলেন। আসলেই তাই, ভারতের গণমাধ্যমে রীতিমতো যুদ্ধ উন্মাদনা চলছে। আর আমরা এখন ধরেই নিতে পারি যে ভারতের মিডিয়া মানে গদি মিডিয়া। একদম। এবং ভারতের মিডিয়ায় পাকিস্তানের জবাবের কোনো খবর নেই, রাফেল বিমান হারানোর কোনো খবর নেই। তারা যেভাবে সংবাদ প্রচার করছে তাদের সাংবাদিকতার নীতিমালার সিটে ফোটাও নেই। এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে ভারতের প্রভাবশালী দৈনিক দ্য হিন্দু, যেটির মূল অফিস চেন্নাইতে, 3টি ইন্ডিয়ান যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর প্রকাশ করেছিল। সরকারের চাপে পরে সেটা তারা তুলে নেয়। এখন কিন্তু সেই সংবাদটি আর তাদের ওয়েবসাইটে নেই, অথচ রয়টার্সের এখনও সেই খবর রয়েছে। এবং দ্য হিন্দুর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর প্রকাশ এবং তা তুলে নেওয়া নিয়ে লন্ডনের টেলিগ্রাফ পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে তারা তাদের নিরাপত্তার কারণেই সেই নিউজটি তুলে নিয়েছে। এবং এই তুলে নেওয়ার ব্যাপারে দ্য হিন্দু কি বলেছে? তারা বলেছে, দেয়ার ইজ নো সাচ অন রেকর্ড অফিসিয়াল কনফার্মেশন ফ্রম ইন্ডিয়া। দ্য হিন্দু সেইট অ্যাজ ইট অ্যাপোলাইজড ফর হোয়াট ইট কল্ড an error. We regret that it created confusion among our readers. কি বলবেন? এই যাবতীয় ঘটনার মধ্যেও বাংলাদেশ নিয়ে তো ভারতের মিডিয়া আমরা অনেক ফলো করেছি। আমি ভারতের একটা সেইন ভয়েস, একটা শান্ত জার্নালিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে খুঁজতে আমি অনেক দিন থেকে ওনাকে ফলো করি, কিন্তু আমি দেখলাম যে আমি বাংলাদেশ ইস্যুতেও তিনি দুর্দান্ত কাজ করেছেন। সেটা হচ্ছে কারণ থাপার, দ্য ওয়ার। উনি বাংলাদেশের কয়েকজনকে খুবই চমৎকার মানুষজনকে নিয়েছেন যারা বাংলাদেশের ন্যারেটিভকে ভারতবাসীর সামনে সুন্দরভাবে অ্যাস্টাবলিশ করতে হবে, এবং উনি জার্নালিস্টের মতো প্রশ্ন করেছেন। করণ থাপারের কথা কেন বললাম? এই উত্তেজনার মধ্যে করণ থাপার কয়েকজন পাকিস্তানি ইন্টারভিউ নিয়েছেন, পাকিস্তানের বিভিন্ন পর্যায়ের মানুষজন। নাজাম শেঠির জার্নালিস্ট, ওনার ইন্টারভিউ নিয়েছেন। ইমরান খানের সময় যিনি ন্যাশনাল সিকিউরিটি তারপরে পাঞ্জাবের এবং ক্রিকেট বোর্ডেরও সভাপতি ছিল। তারপরে হলো ইমরান খানের সময় যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, তার ইন্টারভিউ নিয়েছেন।
আমি অবাক হয়ে দেখলাম কারণ থাপার আর সাংবাদিক থাকতে পারছেন না। আমি খুব অবাক হয়েছি। আমি ওনার মতো মানুষও দেখি যে উনি ইনটলারেন্ট হয়ে উঠছেন, উনি এমনভাবে অ্যাটাক করছেন পাকিস্তানের জবাব। উনি তো জার্নালিস্ট, এখানে উনি এখানে ভারতীয় নন, উনি একজন পাকিস্তানকে হ্যাঁ টাফ প্রশ্ন করবেন, কিন্তু আপনি ওর মধ্যে এনগেজড হয়ে যাবেন না। উনি এনগেজড হয়ে যাচ্ছেন, তাতে আমি বুঝেছি আসলে ভারতের পরিস্থিতি কি। যে দ্য হিন্দুর কথা বললেন আপনি, এগুলো প্রত্যেকটা ফ্যাসিবাদের লক্ষণ। এবং তারা দেখুন, দ্য হিন্দুর মতো এত প্রতিষ্ঠিত, ব্যবসা সফল, ঐতিহ্যবাহী একটা পত্রিকা, আমরা বুঝতেই পারি তার থেকে সরিয়ে দিতে হয়েছে। মানে ভারতে এখন সরকার কিরকম চাপ তৈরি করছে যে তারা এই কাজটা করতে পারে, এবং এগুলো প্রত্যেকটা আমাদের চোখের সামনে ঘটছে। এর আগে থেকেই আরো অনেক গুরুত্বপূর্ণ পত্রিকা, মিডিয়া হাত বদল হয়েছে। মানে এরা দু তিনটা কাজ করে। একটা হলো চাপ দেয়, যেমন দ্য হিন্দু হয়তো পুরো কবজা করতে পারেনি, চাপ দিচ্ছে। এনডিটিভি অত্যন্ত রেসপেক্টেড একটা সংবাদ মাধ্যম ছিল, ওটা কিনে নিয়েছে আদানিকে দিয়ে। তো কোনো না কোনো ফর্মে কেউ কেউ নিজেই এসে আপনার উপরে চলে আসবে, যে আমাকে নেন। হ্যাঁ, গদি মিডিয়া তো কোলের মিডিয়া, আপনার কোলে কেউ এমনি উঠে যাবে, কেউ কোলে উঠে যাবে, কাউকে পারবেন না কিনে নেবেন। টাকার শক্তি আছে মোদির সাথে, বিরাট বিরাট ফাইন্যান্সার, মোদির সাথে আদানি আছে, আদানি কিনে নিয়েছেন। আর যাকে পারবে না বাকিদেরকে ভয় দেখাবেন। ঠিক শেখ হাসিনা বাংলাদেশের যে যে মডেলে করেছিলেন, ঠিক সেই মডেলে এই কাজগুলো হচ্ছে। খুবই দুঃখজনক। আমরা ভারতকে, মানে আমি গণতন্ত্র বিশ্বাসী মানুষ হিসাবে, এটা এখানে না, আফ্রিকারও কোনো একটা দেশে যদি গণতন্ত্র বিকশিত হয় যেমন খুশি হব, ওটা যখন খারাপ দিকে যায় দুঃখিত হব। আর আমাদের পাশে এটা শুধুমাত্র দূর থেকে দুঃখ বা আনন্দের ব্যাপার না, এটার সাথে আমাদের স্বার্থ জড়িত। ভারতে যখন একটা ফ্যাসিস্ট শক্তি এরকম মাথাচাড়া দিয়ে অ্যাস্টাবলিশড হতে থাকে এবং তার শক্তি সঞ্চয় করতে থাকে, এর পাল্টা প্রতিক্রিয়া কিন্তু বিভিন্ন দিকে হতেই থাকবে। যেমন আমি একটা জিনিস একটু যোগ করে আমরা গত রাখি, 15 বছর দেখেছি বাংলাদেশে। একদম তাই। এবং রিয়াকশন হবে, ভারত যখন ক্রমাগত মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতে থাকবে, আশপাশের দেশগুলোতে পাল্টা মুসলিম এক্সট্রিমিজম, ইসলামিক এক্সট্রিমিজম মাথাচাড়া দিতে পারে। ভারতে তো দেবেই। এই যে আমরা বললাম না, কাশ্মীর আপনি যে অত্যাচার করছেন, পাকিস্তান থেকে লোক এসে সব করতে হবে না তো। রাইট। আপনি এই অত্যাচারের মাসুল, ওখান থেকে কিছু লোকজন প্রতিবাদী হবে। ঠিক একইভাবে আশপাশের দেশে। তো আমরা তো ওই ঝুঁকির মধ্যে পড়ি। সুতরাং ভারতের মধ্যে যখন এই ঘটনাগুলো ঘটে, তখন শুধু মন খারাপ করি না, ভয়ও পাই যে এটার ইম্প্যাক্ট তো আমাদের এখানেও আসবে। খুবই দুঃখজনক, কিন্তু আমরা ডেস্টিনড। এখন এখানে যদি গ্লোবালি চিন্তা করি, গ্লোবালি তো ঘটনাটা ঘটছে, এই রাইটিস্টদের উত্থান। আমরা ট্রাম্প কি করে বেড়াচ্ছে দেখছি তো, ইউরোপের ইউরোপ কয়েকটা দেশে এবং অন্যান্য দেশেও যেগুলোতে ক্ষমতায় চলে যায় নাই, সেগুলোতেও তাদের শক্তি। জার্মানিতে দ্বিগুণ সিট হয়ে গেছে রাইটিস্টদের, এফডির দ্বিগুণ সিট হয়ে গেছে গত নির্বাচনে। তো তাহলে সারা পৃথিবীর এই প্রবণতা, আমরা খুবই খারাপ একটা সময়ের দিকে যাচ্ছি। ডাক্তার জাহিদ, একটি বিষয় সেটি হলো যে আমরা জানি যে অর্থনৈতিক দিক থেকে ভারত ও পাকিস্তান দুটি কিন্তু দরিদ্র দেশ, জি। দুর্বল দেশ। যত ভারত তার বিশাল অর্থনৈতিক অঙ্কটা বড় করে দেখায় এবং বলা হয় যে এশিয়ার দ্বিতীয় বৃহৎ অর্থনীতি, পরিমাণে ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষের অবস্থা খুবই নাজুক। কদিন আগে আমরা দেখেছি পাকিস্তানের অর্থনীতির অবস্থা কি পরিমাণ একদম প্রান্তিক পর্যায়ে চলে গিয়েছিল। আমরা যতটুকু জানি মাস 5 হবে তারা একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু তারা যুদ্ধে জড়িয়ে পড়েছে। আপনি বলছিলেন যে আসলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদম, এটা আসলে দুই দেশেরও যুদ্ধ না, আসলে দুই সরকারের যুদ্ধ। হ্যাঁ, এবং যারা সীমান্তে মারা গেছে এরা কারা? একদম একদম সাধারণ নিরীহ দরিদ্র মানুষ। এই যে অবস্থাটা, এই কারণেই হয়তো কেউ কেউ বলছে যে তারা যুদ্ধটা বেশি দিন চালিয়ে নিতে পারবে না, কারণ এই দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে নিয়ে যাওয়ার মতো অর্থনৈতিক সামর্থ্য এই দুটো দেশের কোনোটিরই নেই। একদম। এবং পাকিস্তানকে আমি আবার খোলাখুলি যদি বলি, পাকিস্তানকে আমরা ব্লেম করি না। পাকিস্তান যা করছে বা যা করবে, করতে হতো একটা সভরেন স্টেট। ধর পাকিস্তানের তো তাও ভারতের তুলনায় অনেক শক্তি আছে, মানে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স বলে একটা ইন্ডেক্স আছে, এটা যে থাকলেই অনেক কিছু তা না, কিন্তু মোটামুটি হিসাব কার হাতে কি অস্ত্র আছে, কে কত যুদ্ধ করতে পারার ক্যাপাবিলিটি আছে। ভারত 4, পাকিস্তান 12, আমরা 35। কিন্তু ভারত যদি আমাদের ভেতরে এরকম একটা আক্রমণ করে, শুড উই স্টপ? আমরা কি চুপ করে বসে থেকে মেনে নেব? প্রশ্নই আসে না। তার মানেটা হচ্ছে আপনি একটা সার্বভৌম দেশ হিসেবে আপনাকে আসলে রিটেলিয়েট করতে হবে। পাকিস্তানকে তো আসলে টেনে আনা হয়েছে এখানে, কোনো না কোনো রকম ভাবে, কোনো রকম কোনো ডকুমেন্ট দেয় না। পাকিস্তান বলতে তুমি জাতিসংঘকে দাও, তোমার হাতে কি ডকুমেন্ট আছে, আমাকে দরকার নেই, দেয়নি তো। তো পাকিস্তানকেও করতে হলো। পাকিস্তানের নিজের দিক থেকে এটা আসলে ওরা খুব বেশি এটা করতে পারবে না, কিন্তু যেটা হয় ওই যে ওদেরও রাজনীতি আছে, শাসক গোষ্ঠীরও মানুষের কাছে তাদের অবস্থান তৈরির ব্যাপার আছে, তারাও তাদের অপটিমাম একটা জায়গায় পৌঁছতে চাইবে। আর ভারতও না, কারণ হলো ভারত আসলে
ভারতেরও যে অর্থনৈতিক শক্তি, যুদ্ধের যে ব্যয়, এটা অকল্পনীয় ব্যয়, মানে এটা সীমাহীন। তো এগুলো যদি করতে থাকে এবং লস আপনি যত করবেন সেটা তো বিরাট লস। মানে একটা রাফাল যদি এটা হারিয়ে থাকে বাংলাদেশি টাকায় 700-800 কোটি টাকা, একটা শুধু বডিটার দাম, ওর অস্ত্র শস্ত্র সহ সবকিছু। রাফালের মতো একটা প্লেনকে আপনি 1 ঘন্টা যদি আকাশে ওড়াতে চান, 30 থেকে 40 হাজার ডলারের মতো, মানে $40,000 মানে 50 লাখ টাকা আপনার আসলে খরচ হয়। এগুলোর অন্য হিসাব, শুধু ফিউল না। এই যে আপনি যে ইঞ্জিনগুলো আছে, ইঞ্জিনগুলো একটা সময় পর পর ওভারহোলিং করতে হয়। সো টোটাল আপনি সব যদি হিসাব করেন, এর লাইফ টাইম যদি হিসাব করেন, ডেপ্রিসিয়েশনের হিসাবে অঙ্কটা এত বড়, লাখ লাখ ডলারের ব্যাপার, লাখ লাখ ওড়াতে, যুদ্ধ করার জন্য না। সো এই হচ্ছে পরিস্থিতি। স্কাল্প যে মিসাইলটা দিয়ে অ্যাটাক করেছে রাফাল থেকে ছুড়ে, কয়েক কোটি টাকা একটা মিসাইলের দাম। আমরা একটা যে লক্ষ্য করলাম হিসাবটা, যেটা আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় এসছে, বিমান বাহিনীর দিক থেকে বা বিমানের সংখ্যার দিক থেকে, যুদ্ধ বিমানের, ভারত থেকে পাকিস্তানে গিয়ে এটা আশ্চর্য ব্যাপার। কারণ হলো যদি আপনি দুটো দেশের তুলনা করেন জনসংখ্যা বা আয়তন, মেলে না আর কি। হ্যাঁ, না মেলে না। আরেকটা ব্যাপার আছে, ভারতের যে ফায়ার পাওয়ার বলছে এর মধ্যে অন্য যদি কিন্তু আছে। ভারত তো পাকিস্তানের সাথে ফুল পাওয়ার ডিপ্লয় করতে পারবে না। ভারতের সবসময় এটা মাথায় রাখতে হবে, এর মাঝখানে যদি আমি অনেক দিক চায়না ফ্রন্ট যদি পুরো খালি করে ফেলি, চায়না ওইদিকে অনেক কিছু ঘটিয়ে দিতে পারে। তো তার মেজর অংশ ওখানে। তার 7 সিস্টার্সে সিরিয়াস ইনসার্জেন্সি আছে, 7 সিস্টার্সে তাকে বিরাট অংশ। সো পাকিস্তানের সাথে ডিপ্লয় করার মতো যে ফোর্স 3 বাহিনীর আছে, সেটা পাকিস্তানের তুলনায় আসলে বেশিও হবে না। অন্তত 2টা ফ্রন্ট, মানে চায়নার ফ্রন্ট তো ইভেন মাচ বিগার। চায়নার সাথে তো যুদ্ধ করতে, আপনি তো ওই ফ্রন্ট খালি করে চলে আসবেন না। এবং 7 সিস্টার সব সোলজার যদি রাখেন, আপনি দেখবেন পাকিস্তানের সাথে আপনার যে সৈন্য এবং অস্ত্রশস্ত্র আছে সেটা কম্পারেবল, কাছাকাছি হয়ে যাবে। আর দীর্ঘমেয়াদী যুদ্ধ যদি হয়, তাহলে কোনো একটা সময় আপনি কি করতে পারেন, পরিস্থিতি ভালো। আর একটা কথা বলা হয়, কনভেনশনাল ওয়েপন যেগুলো নন নিউক্লিয়ার, সেগুলোতে যদি আরেক দেশ দুর্বল হয়, তাহলে একটা বড় ঝুঁকি থাকে। ধরে নিলাম যে কাগজে কলমে ভারত কনভেনশনাল ওয়েপন দিয়ে পাকিস্তানকে ঝামেলা করে ফেলতে পারবে, ধরে নিলাম। তাহলে ঝুঁকি হচ্ছে ওই দেশ কিন্তু নিউক্লিয়ার অ্যাটাক করতে পারে। তার তো নিউক্লিয়ার ওয়েপন আছে, শেষ অস্ত্র করবে। সে ধ্বংস হয়ে যাওয়ার আগে সে চাইবে যে আমি তোমাকে ধ্বংস করবো। অস্ত্র তো আর এমনি রেখে দেয় না। সো এইসব ঝুঁকির কারণে ভারত আসলে খুব বেশি আগাবে না। একটি বিষয় এখানে লক্ষণীয় হয়েছে যে 10টি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা জরুরি বৈঠক করেছেন অমিত শাহ। আমরা লক্ষ্য করলাম যে স্বাভাবিক করতেই পারে, যেগুলো পাকিস্তানের সাথে সীমানা রয়েছে, এটা স্বাভাবিক। কিন্তু সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও ছিলেন। আসলে এটা ডিটেলস কেউ বলছেন না যে আসলে মিটিংয়ে কি আলোচনা হয়েছে। আপনার কি মনে হয়? আমি আসলে ঠিক জানি না। আমিও নিউজটা দেখেছি, ভেতরে কি হয়েছে আমি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে আলোচনা কি হয়েছে এটা প্রকাশ হচ্ছে। মমতা ব্যানার্জিও কিন্তু এই আক্রমণ বা এই ব্যাপারগুলোকে তারা এন্ডোর্স করেছে, এবং ভারতের যেটা আসলে সবসময় চর্চাও আছে। ধরুন আমাদের সময়কার যদি শেখ হাসিনা থাকতো, এইভাবে হঠাৎ মনে পড়লো বাংলাদেশ, ভারত না মিয়ানমারের সাথে একটা যুদ্ধের মতো লেগে গেল, শেখ হাসিনাকে সবাইকে ডাকতেন ব্রিফ করার জন্য, কথা বলার জন্য? না, ভারতের কিন্তু এই চর্চা এখন পর্যন্ত আছে। এবং ওই যে বললাম যে এখন তো আসলে তাদের কোর্টে বল আছে, সো বিজেপি ওটা করার চেষ্টা করছে। আমি তো এটা ধারণা করি এক ধরনের গুরুত্ব দেখানোর চেষ্টা। সিকিমের মুখ্যমন্ত্রীকে ডাকা হয়েছে। সিকিম ইজ ইম্পর্টেন্ট, কারণ সেখানে পাকিস্তানের সীমানা নেই। না, চায়না, আমি সিকিমের কথা বলছি চায়নার কারণে। সিকিমকে রাখা হয়েছে ওই কারণে যে চায়না ওখানে ফ্যাক্টর, এবং সামনে মানে ও ভারতের এই ভয়টা তো সবসময় আছে। আরেকটা কথা একটু বলে রাখা ভালো, যুদ্ধ অঙ্ক করে করে আমরা দুই পক্ষই হয়তো এই অঙ্ক করছে যে আমরা পরস্পরের সাথে এই এতটুকু করে, কারণ আমরা দেখেছি এর মধ্যে 2 নিরাপত্তা উপদেষ্টা কিন্তু কথা বলেছে। এটা কিন্তু কনফার্ম হয়েছে পাকিস্তান এবং ভারতের। তো তারা তাদের মধ্যে এসকালেশন বন্ধ করার জন্য এক ধরনের স্টেপ নিল। তারপরও না কখনো কখনো 2-1টা ভুল স্টেপ হয়ে যেতে পারে এবং ফুল ফ্লেজের যুদ্ধ লেগে যেতে পারে। সুতরাং ভারতকেও কিন্তু এটা চিন্তা মাথায় রাখতে হবে। দূরতম হলেও যে একটা ফুল ফ্লেজের যুদ্ধ হবে, পাকিস্তানের সাথে ফুল ফ্লেজের যুদ্ধ হলে ভারত কিন্তু সীমান্তে প্রবলেমে পড়বেই। অলরেডি লাদাখ এলাকার বিরাট একটা অংশ চায়না দখল করে নিয়েছে, এবং ভারতের যে অরুণাচল প্রভিন্স, এটা তো চায়না কোনোভাবেই মনে করে না এটা ভারতের। এটা একসময় তিব্বতের পার্ট ছিল, এটাকে সাউথ তিবেত বলে। ও তার নিজের ম্যাপে এটা আঁকে। ভারত যতবার তার ম্যাপ প্রকাশ করে, নতুন ম্যাপ, চায়না প্রতিবাদ করে যে তুমি আমার এলাকাকে তোমার রাজ্য হিসাবে দেখাচ্ছ কেন। সো ভারতের মাথায় থাকতে হবে, মানে চায়না অরুণাচল দখল করে নেওয়ার জন্য তার তো একটা যুক্তি তৈরি করে রেখেছে। সো ভারতকে ওইসব প্রস্তুতি কিন্তু রাখতে হয়, সে কারণেই এদেরকে ডাকা আর কি। আপনি লাস্ট একটা কথা বলছিলেন, সেটা হলো যে 2 নিরাপত্তা উপদেষ্টা ভারত এবং পাকিস্তান কথা বলেছে।
এর মানে আপনি শুরু থেকে আলোচনা একটা কথা বলার চেষ্টা করেছেন জি যে যুদ্ধটা আসলে থেমে যেতে পারে, জি আসলে কি তাই? আমার মনে হয় যুদ্ধ থেমে যাবে, আর একটা দুটো রাউন্ড হতে পারে। আপনি অহেতুক একটা যুদ্ধ করে পাকিস্তানের প্রতি তো আপনার তার সাথে তো শত্রুতা নাই। আপনি যেটা দেখাচ্ছেন, আমাকে যদি বলেন ৩ সম্ভাবনার মধ্যে কোনটা, ওখানে পেহেলগামে কি হয়েছে, হুম। আমি মনে করি এটা একটা ফলস ফ্ল্যাগ অপারেশন। এটা আমার ধারণা নিঃসন্দেহে। ভারত করেছে। আর পাকিস্তান যদি করতো, মানুষ মরেছে, ওতে মোদির কিছু আসে যায় না। ওর একটা পলিটিক্যাল গেইন আছে। তো যতটুকু করেছে তাতে তো তার পলিটিক্যাল গেইন হয়ে গেছে। যুদ্ধ লাগলে তার অর্থনীতি খারাপ হবে, যুদ্ধ লাগলে তার দেশে ধ্বংস ক্ষয়ক্ষতি হবে। তো ওইটার মধ্য দিয়ে যাব কেন আমি? আমার অর্জন যেটা দরকার ছিল ডোমেস্টিক পলিটিক্সে, মানে বিরোধী দল টল সব এখন আমার পেছনে হাজির হয়ে গেছে। সো ইন্ডিয়া আর এটাকে খুব বেশি বাড়াতে চাইবে না। তার ওপেনিং স্টেটমেন্টটাই ছিল যে ও একরকম জি। স্পষ্ট করে দিচ্ছে। ইসরায়েলকে যখন ইরান অ্যাটাক করেছিল, ওই যে ইরানের কনসুলেটে যখন ইসরায়েল হামলা করে, তখন ইসরায়েলের ল্যান্ডে অ্যাটাক করা একরকম ইনএভিটেবল ছিল। তো ইরান করেছে কি, ড্রোন আর স্লো ক্রুজ মিসাইল লঞ্চ করেছে, যেটা লঞ্চ হওয়ার সাথে সাথে ডিটেক্টেড জি, হয়ে জি। গেছে। ইসরায়েল বলছে যে ইরান এটা করেছে, 2.5 ঘন্টা লাগবে পৌঁছতে। মানে ব্যাপারটা ইরান বলছে যে তুমি রেডি হও, আমি এটা পাঠিয়েছি। ইসরায়েল তার আয়রন ডোম টোম সব রেডি করেছে, সব দিয়ে প্রায়গুলো ধ্বংস করেছে। 2-4টা এমন জায়গায় টার্গেটেড ছিল যেখানে তেমন কিছু নাই। মানে ইরানে কিন্তু ব্যালিস্টিক মিসাইল জি, ছিল জি। ফাস্টার, এবং সে অনেক faster। মিলিটারি টার্গেট জি, জি। চুজ, ইরান খুবই শক্তিশালী একটা পাওয়ার মিলিটারির দিক থেকে। ইরান তো করে নাই। তেহরান জানিয়েও দিয়েছিল আমরা করছি। হ্যাঁ, ব্যাপারটা তাই। তো তার মানে হচ্ছে আমার তো একটু মুখ রক্ষা লাগবে। তুমি আমার কনসুলেট অ্যাটাক করছো, এটা তো আমার সভরেন এলাকা, আমি তোমাকে করব, কিন্তু যুদ্ধ আমি চাইতেছি না তোমার সাথে। এইটাও একই রকম একটা ব্যাপার। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান। ভারত পাকিস্তানের এই যে যুদ্ধ উন্মাদনা, সেটা স্বল্প মেয়াদের হোক বা দীর্ঘমেয়াদী হোক, বাংলাদেশের জন্য কতটা ঝুঁকিপূর্ণ, এই প্রশ্ন উঠেছে। কারণ আমরা জানি যে দুই দেশই চাইবে যে বাংলাদেশ তাদের সঙ্গে থাকুক বা সমর্থন। জি। আমরা জানি হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটি ভালো যাচ্ছে না। গত 7-8 মাস ধরে বাংলাদেশ বিরোধী প্রচারণা ভারতের ভেতর থেকে তীব্রভাবে চলছে। বাংলাদেশও সাধারণ মানুষের জবাব দিচ্ছে। স্বাভাবিক কারণেই বাংলাদেশের মানুষ ভারতকে পছন্দ করছেন, এগুলো ফাইনাল কথা। আপনি ইতিমধ্যে জেনেছেন যে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, ইশাকদার। কিন্তু ভারত থেকে এখন পর্যন্ত কেউ যোগাযোগ করেনি, এবং পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে ভারত যোগাযোগ করলে তারা বলবে, এবং ভারত যথারীতি বিষয়টা পর্যবেক্ষণ করছে এবং তাকে দু দেশকে শান্ত থাকতে বলেছে। কিন্তু এর মধ্যে একটা ঘটনা কিন্তু ঘটে গেছে, সেখানে পুশিনের ঘটনা ঘটেছে, এবং এই বিষয়টি নিয়ে কথা বলেছেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। তিনি বলেছেন যে ভারত থেকে এভাবে পুশিন করা ঠিক নয়, ঠিক হচ্ছে না, এবং উনি এটাও জানিয়েছেন এই বিষয়টি নিয়ে দিল্লির সঙ্গে তারা যোগাযোগের চেষ্টা করছে। কি বলবেন? বাংলাদেশের ওপরে এই যুদ্ধের, আবার বলছি এটা তো যুদ্ধ না, এটার উত্তেজনা বলি আমরা। উত্তেজনার আপাতত কোনো প্রভাব পড়বে না। যদি পড়তো, তখন যদি বাংলাদেশ কোন অবস্থান জানাতো, কারণ আমরা খেয়াল করছি কিছু কিছু দেশ অবস্থান সলিডারিটি জানাচ্ছে, যেমন আমেরিকার মতো দেশ ভারতের গুরুত্বপূর্ণ অ্যালাই, কিন্তু সে কারো পক্ষ নেয় নাই। কিন্তু এদিকে ইসরায়েল ভারতের, আবার টার্কি পাকিস্তানের পক্ষ নিয়েছে। এরকম চীনের কথাবার্তা যাই হোক, শেষ পর্যন্ত সে পাকিস্তানে। হ্যাঁ, কিন্তু অ্যাপারেন্টলি সে এখনো কোনো পক্ষকে অবস্থান নেয়নি। নেয় নেই। আমরাও সঠিক অবস্থান নিয়েছি, সব ঠিক আছে।
এবং এটা যেহেতু খুব লম্বা সময় ধরে কোনো বড় যুদ্ধ বা মাঝারি যুদ্ধ হবে না, আমাদের উপরে প্রভাব পড়বে না। কিন্তু যেটা হয়েছে এখন, এই যে চেষ্টাটার কথা বলেন, দেশের অন্তত 3টা সীমান্ত দিয়ে এই ঘটনাটা ঘটেছে একসাথে, এবং এটা এই যুদ্ধ উন্মাদনার মধ্যে, উত্তেজনার মধ্যে ঘটনাটা ঘটলো, সুতরাং এটাকে ছোট করে দেখার কোনো ব্যাপার নেই। এখানে আমি একটা কথা একটু বলতে চাই, কিছুদিন আগে এই রিপোর্টটা এসছিল, গুজরাট থেকে অন্তত 6,000 বাংলাভাষী মুসলিমকে গ্রেফতার করছে, এটা এই পেহেলগামের ঘটনার পর। ওই যে ওদের তো আসলে এটাই রাজনীতি, যে আমাদের এই দেশ কিন্তু বাংলাদেশ থেকে লোকজন এসে, অমিত শাহ বাংলাদেশের লোকজনকে টার্মাইট বলেছিলেন, মনে আছে নিশ্চয়ই, এখান থেকে লোকজনকে উল্টো করে বেঁধে ঝুলিয়ে রাখা উচিত, এসব বলছিলেন। তো এটা তাদের রাজনীতি। পরে আমি বিবিসি বাংলার কলকাতা প্রতিনিধির একটা রিপোর্টে দেখলাম, সেখানে সবাই ভারতীয়, তবে 450 জনের একটা সংখ্যা বলছে বাংলাদেশে। আমি কাগজে কলমে বা তর্কের খাতিরে ধরে নিলাম যাদেরকে বাংলাদেশে পুশিন করা হচ্ছে তারা বাংলাদেশি। কিন্তু এটা তো আপনার অসভ্যতা হলো। আপনি কি আমাদেরকে বলেছিলেন যে তোমার বাংলাদেশি নাগরিক এখানে, এবং এই হচ্ছে প্রমাণ, এই হচ্ছে প্রমাণ, বাংলাদেশি, তোমরা এদেরকে ব্যাক। ডক্টর খলিলুর রহমান সে কথাটা বলছে। আপনি তো এটা বলতে হবে, আপনি আমার সাথে করা ছাড়া এটা করতে পারেন না। তো আপনি পাকিস্তানকে অ্যাকিউজ করছেন, কিন্তু আপনি প্রমাণ, পাকিস্তান বলছে আমাকেও দেওয়ার দরকার নেই, তুমি জাতিসংঘকে, আপনি দিচ্ছেন না। তো তার মানে আপনি গায়ের জোর দেখাচ্ছেন, এটাই ফ্যাসিবাদ। মোদি এটাই করছেন, উনি গায়ের জোরে করবেন। উনি আপনার সাথে আসলে এক হলে আপনার ওর চাকর হতে হবে, শেখ হাসিনা যেমন ছিলেন, আর না হলে আমি গায়ের জোরে করব, আমি এসব করব না। সো এটা হচ্ছে ভয়ঙ্কর ব্যাপার, এবং আমাদের কঠোরভাবে এটা প্রতিবাদ করা দরকার। সাথে আমি একটা জিনিস যোগ করতে চাই, বাংলাদেশে প্রচুর অবৈধ ভারতীয় আছে, এবং তারা বিরাট বিরাট চাকরি করে বিরাট টাকা নিয়ে যায়। 2 রকম অবৈধ আছে, একটা অবৈধ কারো কারো ভিসারই সমস্যা আছে, আর একটা অংশ আছে ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে এখানে চাকরি করে, তাদের এখানে জব পারমিট নেই, এবং হিউজ অ্যামাউন্টের টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার তারা বৈধ এবং অবৈধ পথে নিয়ে যায়। আমি এটার পাল্টা হিসেবে বলছি, এটা আমাকে স্মরণ করালো, কিছুদিন আগে সরকার তো এদের জন্য একটা লাস্ট টাইম দিয়েছিল, আমাদের উচিত হলো এদেরকে খুঁজে বের করা এবং এদেরকে ভারতে পাঠিয়ে দেওয়া। আমাদের দেশের ফলো আপ কি হয়েছে, জি, আমাদের দেশের তরুণরা বেকার থাকবে, বেকার। এই যে আমাদের গণ অভ্যুত্থানের শুরু যেটা হয়েছিল কোটা মুভমেন্ট নিয়ে, বিসিএস এর জন্য ক্রেজিনেস কেন? কারণ চাকরি নাই। তো আমাদের এই মুহূর্তে একটা সুযোগ এসেছে, ভারতীয় সহ আর যারা যারা অবৈধভাবে এখানে, শ্রীলঙ্কান যদি থাকে বা আফ্রিকান অনেক দেশের যদি থেকে থাকে, এদেরকে খুব দ্রুত এখান থেকে বের করা। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি, ভারতের সাথে কোনোদিনও আপনি সফট থেকে কাজ হবে না, ও আপনার সাথে আসলে পেয়ে বসবে, কারণ এটাই ওর রাজনীতি। ফ্যাসিবাদ এটাই, তো গণতান্ত্রিক না। গণতান্ত্রিক দেশ আলাপ আলোচনা করে, গণতান্ত্রিক সরকার আলাপ আলোচনা করে, ডায়ালগ করে, একটা সিদ্ধান্তে যেতে চায়। কিন্তু না, তাদের যেহেতু তারা ফ্যাসিবাদী সরকার, তারা গায়ের জোরে করবে। একটা এখানে একটু ছোট একটা জিনিস একটু যোগ করতে চাই বাংলাদেশ প্রেক্ষাপটে, মানে ফ্যাসিবাদ কিভাবে কাজ করে। শেখ হাসিনা চলে গেছেন, কিন্তু খেয়াল করবেন আমাদের দেশে এখন কিছু কিছু মানুষ যারা শেখ হাসিনা বিরোধী শক্তি, সে তার মতামত নিয়ে কিন্তু আলাপ আলোচনা করছে না, সে চাপিয়ে দিচ্ছে এটা করতে হবে, নাহলে কিন্তু আমরা এই করে ফেলছি, ওর চাকরি খেয়ে ফেলতে হবে, নাহলে কিন্তু আমি ঘেরাও করে ফেলছি। খেয়াল করবেন, এগুলোই হলো গায়ের জোরের কাজ, এগুলোই ফ্যাসিবাদ, এগুলো গণতান্ত্রিক না। তো ভারত ঠিক একই রকম আচরণ করছে আমাদের সাথে, এবং আমাদের খুব শক্ত এবং কঠোর হওয়া দরকার। একটি বিষয় এখানে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনি জানেন যে পেহেলগামের ঘটনার একটু আগে থেকেই ভারত কয়েকটা কাজ কিন্তু করেছে। বাংলাদেশ সীমান্তে তাদের নিরাপত্তা জোরদার করেছে। আরেকটা বিষয় তো আপনি নিশ্চয়ই জানেন, বিশেষ করে চিকেন নেকে তাদের কিন্তু সেনা বাহিনী ডেপ্লয় করা, বিমান বাহিনীকে শক্তিশালী করা, এই কাজগুলো কিন্তু তারা করেছে। জি, এটা করা খুব স্বাভাবিক। এটা স্বাভাবিক এই অর্থে, মানে ভারতের সাথে চায়নার যদি মাঝারি মানের, খুব ফুল ব্লোন না হলে একটা মাঝারি মানের যুদ্ধ হলেই চিকেন নেক আসলে অ্যাটাকড হবে। মানে এটা খুব সাধারণ, মানে খুব বিরাট সামরিক বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই। 21-22 কিলোমিটার জায়গা, 26 কিলোমিটার, হ্যাঁ এখন মিলিয়ে, হ্যাঁ এখন আপনি এখনো এই জায়গায় আপনি যদি চলে আসতে পারেন, অথবা ওই জায়গাটাকে টার্গেট করে যদি আপনি ফায়ার করতে থাকেন, মিসাইল মারতে থাকেন, তাহলে কি দাঁড়াবে? ওই যোগাযোগ বন্ধ হয়ে গেল, তার 7টা রাজ্য টোটালি আইসোলেটেড হয়ে গেল একেবারে। তো সুতরাং হ্যাঁ, সুতরাং ভারত, মানে এটা নিয়ম, সেটা হচ্ছে যখন একটা যুদ্ধ পরিস্থিতি পাকিস্তানের সাথে তৈরি হয়েছে, সেও চায় না এটা যুদ্ধ, যদি যুদ্ধ হয়ে যায় এই অল্টারনেটিভটা রাখতে হবে, এটা মাস্ট। কারণ হলো এটার স্টেক ইজ সো হাই, ফুল ফ্লেজের যুদ্ধ লেগে যায়, চায়না যদি সামহাও ইনভলভ হয়ে যায়, চায়না তো দেখবেই ভারত যখন এরকম একটা ফুল ফ্লেজের যুদ্ধে পাকিস্তানের সাথে লেগে গেছে, তো সুতরাং ওই জায়গাতে সে সুযোগ দিতে চাইবে, সুতরাং সে তার স্ট্র্যাটেজিক কারণেই ওটাকে। বাংলাদেশকে এখন ভারত মিত্র ভাবছে না, সেটাও কিন্তু কারণ। এবং আরেকটা ব্যাপার আছে, এটাও একটু বলে রাখা ভালো, মানে আমাদের এটা একটা বিরাট চ্যালেঞ্জের প্রশ্ন হবে, চিকেন স্টেক যদি বাই এনি চান্স অ্যাটাকড হয়,
ভারত বাংলাদেশের প্রতি সবসময় কেন একটা কানেক্টিভিটি চেয়েছে ওটা অ্যাটাক চলে সে এদিক দিয়ে তার, এবং একটা মিলিটারি প্যাক্ট চাইতো। শেখ হাসিনাও ইনফ্যাক্ট ওই চুক্তিটা স্বাক্ষর করে নাই, এখান দিয়ে তার সোলজার এবং তার সরঞ্জাম যাতে যেতে পারে। তো বাংলাদেশ আসলে এই একটা জায়গায় খুবই ভালনারেবল থাকবে, আর এখন তো প্রশ্নই আসে না এরকম কিছু পাওয়ার। একই সঙ্গে গুরুত্বপূর্ণ এই কারণে জি, একটি বিষয় নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে, সেটি হলো মানবিক করিডোর নিয়ে। এটা নিয়ে সমালোচনা, পক্ষে বিপক্ষে নানান ধরনের কথা আসছে। এখানে বিপক্ষে যারা বলছেন তাদের একটা যুক্তি আছে, সেটি হলো যে আসলে এই ঘটনার সঙ্গে আমরা হিসাব করে দেখেছি 7টি দেশ এবং প্রতিষ্ঠান জড়িত এই ঘটনার সঙ্গে জড়িয়ে যাবে। এখন এই 7টি দেশ বা প্রতিষ্ঠানকে কিভাবে এক জায়গায় আনা যাবে সেটা একটা বড় প্রশ্ন। সেখানে নিরাপত্তার প্রশ্ন রয়েছে, মাদক চোরাচালানের প্রশ্ন রয়েছে। এটি হলো যারা এটা চান না তাদের একটা যুক্তি, আর যারা চান তারা মূলত দুটো যুক্তি দেখান। একটি হলো যে আমাদের ওই এলাকাটা প্রভাব বলয় তৈরি হবে সীমান্ত এলাকায়, আরেকটি হলো রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পথটি সুগম হবে। এই ধরনের একটা ডিলেমার মধ্যে অবস্থান করছে এই ঘটনাটি। সরকার অবশ্য এটা অবস্থান নিয়েছে যে তারা সবকিছু বিবেচনা করে পরে সিদ্ধান্ত নেবে। কিন্তু আমরা এই নিয়ে যখন প্রশ্ন করা হয় এবং কোনটা অগ্রাধিকার হবে, কোনটা কম দেওয়া হবে, তখন যে আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান উনি কিন্তু একটা কথা বলেছেন যেটি নিয়ে খুব চর্চা হচ্ছে। উনি বলছেন যে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সীমান্ত সুরক্ষার সঙ্গে সীমান্তের উপরে যেই থাকবে তার সঙ্গেই যোগাযোগ রাখবে বাংলাদেশ। দেশের স্বার্থে যার সঙ্গে ইচ্ছে আমরা কথা বলবো, কে কি বললো যায় আসে না। খুবই ভয়ঙ্কর মন্তব্য। আমি একটা পাল্টা উদাহরণ দিই। 90s-এ আমাদের 80s-90s-এ আমাদের হিল ট্র্যাক্টে ইনসার্জেন্সি ছিল। আমরা ধরে নিলাম সেই ইনসার্জেন্সিটা সাকসেসফুল হয়ে বেশ কিছু এলাকা তাদের দখলে চলে গিয়েছিল, ধরে নিলাম। এরপর ভারত এই কথাটা বলছে, ধরেন যে আমাদের সীমান্তে যারা আছে ওদের সাথে আমরা যোগাযোগ করব, কে কি বললো না বললো আমাদের কিছু আসে যায় না। আমরা কিভাবে নিতাম আমাদের সরকারটা? জনাব খলিল যা যা বলেছেন প্রচুর স্ববিরোধিতা ছিল। যেমন উনি বলছেন উনি মিয়ানমারের সার্বভৌমত্ব স্বাধীনতা সার্বভৌমত্ব স্বীকার করেন, আবার আপনি একটা নন স্টেট অ্যাক্টর, এখন পর্যন্ত তো দখল করেছে, মানে এটা তো উদ্দেশ্য হয়ে যায় নাই। আপনি যদি ওর সভরেন্টি স্বীকার করেন তাহলে আপনার আরাকান আর্মিকে প্রকাশ্যে কথাটা আমরা কিন্তু মনে করি আপনি ইনফর্মাল যোগাযোগ থাকতে হবে, এটা আমরা অনেক দিন থেকে বলছি, ইটস আ মাস্ট। আপনি প্রকাশ্যে তার দেশের ভিতরে এসে আমরা কিন্তু তখন বলতাম যখন শেখ হাসিনা ছিল, হ্যাঁ, ওনাদের আরাকান আর্মি প্রস্তাব দিয়েছিল এবং সেই প্রস্তাবটা তারা গ্রহণ করেনি ভারতের কথা। জি, সেটা কিন্তু আমরা সমালোচনা করেছি। জি, কিন্তু আপনি ইনফর্মালি রাখবেন। কিন্তু এখন আপনি করছেন কি, আরাকান আর্মির সাথে প্রকাশ্যে যোগাযোগ রাখছেন। জনাব খলিলই বলেছেন, আমি আগে জানতাম না, ওনার এই সংবাদ সম্মেলন থেকে জানলাম, জান্তা সরকার কিন্তু বাংলাদেশের আরাকান আর্মির সাথে সম্পর্ক রাখার প্রতিবাদ করে চিঠি দিয়েছে 17 এপ্রিল, অনেক আগে। শুধু সেটা না, ওর সম্বন্ধে জামায়াত যে ওখানে চেয়েছে স্বাধীন আরাকান, সেটার কথা উল্লেখ করেছে। তো যেটা বলছিলাম, আপনি প্রতিবাদ পাওয়ার পরও আপনি আরাকানের সাথে সম্পর্ক শুধু রাখছেন না, ওখানে যে কর্তৃপক্ষ তৈরি হচ্ছে নতুন, মানে ডিফ্যাক্ট একটা সরকার, সেখানে রোহিঙ্গা থাকবে কি না থাকবে এগুলো নিয়ে আপনি তদবির করছেন। তার মানে হচ্ছে আপনি জান্তার সাথে একটা সংঘাতে ঢুকে পড়ছেন। সুতরাং মানবিক করিডোরের নামে বা যা নামে আরাকান আর্মির সাথে যা করবেন, এখন আসলে এটা জান্তার সাথে শত্রুতা করেই করতে হবে, এর মধ্যে কোনো দ্বিমতের কিছু না। এটা ওনার বক্তব্য থেকে আপনি ইন্টারপ্রিট করতে পারবেন। তো তার মানে আমরা তো বিরাট ঝুঁকি নিচ্ছি। আর আমি একটা প্রশ্ন জনাব খলিলকে করতে চাই, আপনি যদি জনাব খলিল হিসাবে রোল প্লে করেন, আপনি জবাবটা দিতে পারেন। অনেক সময় হয় কি, যে কোনো একটা সিদ্ধান্তের ব্যাপারে এই পক্ষ এদিকে আর এক পক্ষ সেই দিকে। করিডোর নিয়ে কোনো রাজনৈতিক দল, কোনো সামাজিক সংগঠন, কোনো নিরাপত্তা বিশ্লেষক কি সমর্থন করেছে? আমি দেখি নাই, একজনও না। আমি যতজনকে ফলো করেছি রাজনৈতিক দল, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, আপনি চায়ের টেবিলে যে আলোচনা হয় এটার বিরুদ্ধে আলোচনা শুনবেন। তো ওনাদের এটা নিয়ে এরপরও কেন আগানোর চিন্তা? এমনকি এই সরকারকে যারা কঠিনভাবে সমর্থন করছে, জি, তারাও কিন্তু বলছে যে আপনারা যাই করেন না কেন সবার সঙ্গে আলোচনা করতে হবে। হ্যাঁ, কোনো আলোচনা করেন নাই তো এখনো। তো কেন তাহলে? অনেক কিছুই তো আপনি মানুষের সাথে মতামত ছাড়া করবেন না। এইখানে কিন্তু যারা বিরোধিতা করছেন তাদের কিন্তু আরেকটা পয়েন্ট রয়েছে বড় ধরনের, সেটা বার্মা অ্যাক্ট আমেরিকার। এটা কিন্তু অনেকেই মনে করে বিষয়টা খুব সেনসিটিভ, খুবই সেনসিটিভ, এবং বাংলাদেশ বার্মা অ্যাক্ট স্পষ্ট আমেরিকা এই এলাকায় কি চায়। এবং এই করিডোরের সাথে ব্যাক এন্ডে ওয়েস্টার্ন আমেরিকান এবং ওয়েস্ট ইউনিয়নও এটার সাথে থাকতেই পারে। না থাকতে পারে নয়, রয়েছে। আচ্ছা, যদি রয়েই থাকে
তা আপনি তো চায়নার সাথেও ক্ল্যাশে যাচ্ছেন। জি। এগুলো খুবই ডিজাস্ট্রাস এবং জি। একতরফাভাবে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার কঠোর প্রতিবাদ আমাদের করা দরকার। ডক্টর জাহিদুর রহমান, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।